18, 19, 20, 21, 22, 23, 24, 25। ও এসে গেছো তোমরা। আজকের ভিডিওর শুরুটা একটু অন্যরকম, তাই না? হাতে টাকা নিয়ে। এই সমস্ত টাকা আমি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করেছি। এখন এখানে ক টাকা আছে গুনে টাইম নষ্ট করবো না, কারণ এখানে 500টার নোট 100টারও বেশি আছে, মানে মোট 51,600 টাকা আছে। আর টাকা দেখে আমি এখানে কোনো শো অফ করছি না, কারণ এ কটা টাকা আমার কাছে কিছুই না, কারণ আমার পকেটে এরকম আরেকটা বান্ডিল আছে। ও হ্যাঁ, আরেকটা এই পকেটে আছে। তো টাকা যেহেতু আমাদের আজকের মেন উদ্দেশ্য না, তো এটাকে সাইডে রাখি আর আসি মেন কাজের কথা। আর কাজের কথাটা হলো, এই 51,000 টাকা কিন্তু আমি 6 দিনে ইনকাম করেছি। দেখো, আমি কিছু মাস আগে বলেছিলাম এই ভিডিওটাতে যে আমি ইনস্টাগ্রাম থেকে কোনো টাকা ইনকাম করছি না, সেটাও সত্যি বলেছিলাম। আর আজ যখন এই ভিডিওতে বলছি আমি 6 দিনে 51,000 টাকা ইনকাম করছি, তো সেটাও সত্যি বলছি। তো চলো প্রতিটা জিনিস প্রমাণ সহকারে তোমার সামনে তুলে ধরি, যাতে তোমার বুঝতে সুবিধা। আর এই টাকা দিয়ে আমি কী করলাম সেটাও দেখাবো। আর এতদিন আমি ভিডিও কেন দিইনি বলতে পারো, সব কিছু ছেড়ে চলে গেছিলাম। তো কোথায় গেছিলাম, কী করছিলাম সেটাও বলবো। তো প্রথমে কথা বলবো ইনস্টাগ্রাম ইনকাম নিয়ে। দেখো, এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমি একটু হালকা মনে করে দিচ্ছি। এই ভিডিওতে আমি বলেছিলাম ইনস্টাগ্রাম থেকে কিন্তু একটা পদ্ধতিতেই টাকা ইনকাম করা সম্ভব, সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবরেশন বা প্রমোশন। ভিউজে কিন্তু ইনস্টাগ্রাম কোনো টাকা দেয় না। আর সেই সময় আমার গোটা ইনস্টাগ্রাম জার্নিতে আমি 7 থেকে 8 লাখ টাকার অফার পাই, কিন্তু আমি সেই প্রচার করিনি, কারণ বলতে পারো প্রতিটাই খারাপ প্রচার, জুয়ার অ্যাপ ছিল। তার মানে এই না যে ভালো ব্র্যান্ড নেই, বাংলাতেও ভালো ব্র্যান্ড আছে। আর আমি মনে মনে এটা ভাবি যে তারা তাদের সাথেই কাজ করে যারা পার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসে, আর না হলে 1 লাখের বড় ক্রিয়েটার। তো আমি ভাবলাম যে আমি হয়তো 1 লাখের কাছাকাছি আছি, আগে 1 লাখ করে নিই, তারপর না এসব নিয়ে মাথা ঘামাবো। কারণ তখন আমার না মোটামুটি ভিউজও ভালো আসতো, 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ। কিন্তু ভাই 1 মিলিয়ন আসতো না, কারণ এডুকেশন টাইপ কন্টেন্টে না 1 মিলিয়ন আসা একটু টাফ। তো এদিকে আমি 1 লাখ ফলোয়ার্স যাতে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য খুব ভালো ভালো কন্টেন্ট লিখতে থাকি আর বানাতে থাকি। আর প্রমোশনের পুরো দায়িত্বটা না আমার বন্ধু সামনে। আমি সঞ্জয়কেই দায়িত্ব দিয়ে রেখেছি, মানে আমার বন্ধুকেই দায়িত্ব দিয়ে রেখেছি। প্রচুর আওয়াজ হচ্ছে কিন্তু, তুই অফ করবি না, ঠিক আছে? হচ্ছে তো, ঠিক আছে। তো আমি আমার বন্ধুকেই না প্রমোশনের পুরো ব্যাপারটা একটু যদি রিপিট 2 টাইম বলি, একটু ম্যানেজ করে নিও। যে প্রমোশনের পুরো ব্যাপারটা আমি আমার বন্ধুকেই দিয়ে দিয়েছি, ওকেই দায়িত্ব দিয়ে রেখেছি। কারণ কি, আমার নিজস্ব অনেক কাজ থাকে আর ফাঁকা টাইমে আমি কন্টেন্ট বানাই, কারণ এসএমএসে দেওয়ার মতন সময় ভাই আমার কাছে নেই। তার মানে বুঝো, যেখান থেকে টাকা আসে সেখানে সময় দেওয়ার, মানে সেখানেই সময় দিয়ে আমি দিতে পারি না। আর অনেকে বলে, দাদা তোমায় এসএমএস করছি তুমি রিপ্লাই দিচ্ছ না। আরে মানুষ এগিয়ে যাওয়ার সাথে সাথে না অনেক ব্যস্ত হয়ে যায়। তার মানে এই না যে তার অহংকার বেড়ে যায় বা সে রিপ্লাই দেয় না। আর এমনটা না যে আমি কারোর সাথে কথাই বলি না, আমি আমার সময় বার করে আমি আমার অডিয়েন্সের সাথে কথা বলার চেষ্টা করি যতটা পারি। তো এবার আসুন মেন কথা, যে প্রমোশন কিন্তু আমার কাছে 3 ভাবে আসে। এক জিমেলে, হোয়াটসঅ্যাপে আর ডিএমে। মানে যে জিমেলটা আমরা একটু অ্যাডজাস্ট করে নাও, পাখিরা ভাই ওরাও খুশি অনেকদিন পর আমি যাই হোক, যে বায়োতে আমরা জিমেলটা দিয়ে রাখি, সেই জিমেলে কোনো ব্র্যান্ড যদি আমাদের সাথে কোলাবরেশন করতে চায় তারা মেল করে, আর না হলে যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপেও ডাইরেক্ট আসে, আর তারপর ডিএম করে। ডিএমটা শুধু আমার হাতে থাকে, আর আমার বন্ধুর কাছে জিমেল আর হোয়াটসঅ্যাপ থাকে, আর বেশিরভাগ ব্র্যান্ড প্রমোশন ওখানেই যায়। ডিএমেও আসে, এমন না যে আসে না, কিন্তু এই 3টেই পদ্ধতি। তার মানে বোঝো, ভালো করে শোনো, হোয়াটসঅ্যাপটা কিন্তু আমার বন্ধুর হাতে। এই যে আমায় ভেবে তোমরা কিছু কিছু মেয়েরা এত সুন্দর কবিতা লেখে, ওগুলো সব আমার বন্ধু পড়ে। ও আমায় স্ক্রিনশট মেরে আবার আমায় পাঠায় দিয়ে, দেখ ভাই কী হচ্ছে। তো এরকমই একদিন ডিএম আমি চেক করছিলাম, তো একটা কোম্পানি আমাদের কাছে আসে যে আমাদের এই প্রোডাক্ট আপনারা যদি আমাদের সাথে কাজ করতে ইচ্ছে করে, তো নিচে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেওয়া আছে, আপনি যোগাযোগ করুন। আমি সেটা স্ক্রিনশট মেরে আমি আমার সঞ্জয়কে পাঠালাম যে ভাই তুই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নে। আর এবার যে কথাগুলো বলবো না, এটাকে বলতে পারো আমার প্রমোশন পুরো এক্সপিরিয়েন্স। তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখো, তুমি অনেক কিছু বুঝতে পারবে। তো মূলত ওই ব্র্যান্ডটা ছিল একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করি। তো আমরাও দেখলাম তার প্রোডাক্ট মোটামুটি ভালো, তাই আমরাও কথা বলছি না, এরকম অনেক প্রোডাক্ট আছে, আমরা কথা বলি না, পাত্তাও দিই না। তো সে বললো যে কত টাকা নেবেন। আমরা বললাম একটা রিলে 11,000 টাকা। উনি বললো না না, আমরা 11,000 টাকা দিতে পারবো না, আমরা আপনার সাথে লং টার্ম কাজ করব, মানে মাসে 2 থেকে 3টে রিল আমরা আপনাদের কাছে নেব। তো এবার বলুন কত টাকা নেবে। তা আমি বললাম যে একটা রিলে যদি 11,000 হয়, তো 3টে রিল 33,000 টাকা। যেহেতু আপনি একটা মাসে আমাকে 3টে কাজ দিচ্ছেন, তাহলে 25,000 করি। উনি বলছে আচ্ছা ওকে ডান। তারপর কিছুক্ষণ পরই না আমায় ফোন করে আবার বলে যে এখন তোমার ভিউজ একটু নিচে আছে, রিচ একটু নিচে আছে, তো আমরা 20তে করবো। আমি বললাম মানছি না, এখন নিচে আছে, কিন্তু কাল যদি আবার উপরে যায় তাহলে কি আপনি টাকাটা বাড়িয়ে দেবেন? উনি বললেন হ্যাঁ আমরা বাড়িয়ে দেবো। তা আমি বললাম চলো ওকে, ডিল ডান। তারপর 20তে ফাইনাল হয়ে যায়। তারপর তারা আমাদের একটা জিমেল পাঠায়, মানে মেল পাঠায়, সেখানে লেখা ছিল সমস্ত টার্ম আর কন্ডিশন, যে 20,000 টাকা দেওয়া হবে, 3টে রিল বানাতে হবে, 2% ট্যাক্স কাটবে, আর একটা নিচে সিগনেচার করতে হবে। আর সিগনেচার সঞ্জয় করে দিয়েছে। এটা কি, এটা ডিজিটাল প্রমাণপত্র যে আমাদের ভিতরে একটা কাজ হচ্ছে। তারপর তারা ভিডিও স্যাম্পল পাঠায় আর স্ক্রিপ্টও পাঠায় যে আমায় কী বলতে হবে, কেমনভাবে বলতে হবে। তো সেরকমভাবে ভাই আমি সেম টু সেম বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওটা হলো না। কেন? কারণ এভাবে না সেভাবে করো, আমি সেভাবে করলাম, আবার রিশ্যুট করে আবার তাদের দিলাম, ওটাও হবে না।
বললো ক্রিমটা একটু বেশি করে মাখো। আমি ক্রিমটা বেশি করে মাখলাম, তারপর বললো এটা হবে না, একটু একটু মুখে স্মাইল রাখো। আরে আমি তো আর প্রফেশনাল না, আমি যতটা পারলাম কোঅপারেট করার চেষ্টা করলাম। তারপর আমি নিজের মতন করে লাস্টে একটা বানালাম, আর সঞ্জয়কে যখন সেন্ড করলাম বললাম যে ভাই এটা আমার কাছে ফাইনাল, এরপর হলে হবে, না হলে না হবে। তারপর হয়ে গেছে, সেটা পাস হয়ে গেল। উনি বলছে এটা হয়ে যাবে। তারপর তারাই একটা দিন টাইম নেয়। একটা দিন কেন টাইম নেয়? কারণ তারাই না এডিট করে দিচ্ছিল আমার বেশ ভালো লাগলো যে এডিটে আমার কোনো টাইম যাচ্ছে না, তারাই আমায় এডিট করে দিয়ে দিল। আমি জাস্ট ক্যাপশন আর ট্যাগ বসে আপলোড করে দিলাম। যেই আপলোড করে দিলাম একদিন পরেই তারা আমাদের ব্যাঙ্ক ডিটেলস চাইলো, আর ঠিক এই টাকাটা পাঠিয়ে দিল, 6,534 টাকা। এবার তুমি বলবে দাদা 6,000, এবার তুমি বলবে দাদা 6,534 কেন? কারণ 3টে রিল বানাতে হবে, 6,534, 6,534, 6,534 করলে দেখো 3টে রিল, তাহলে হয় 19,600। এবার বলবে দাদা প্রায় তো 20,000 হয়ে গেল, কিন্তু 400 টাকা কোথায় গেল? 19,600 কেন? কারণ ওই যে 2% TDX কাটবে, ট্যাক্স কাটবে, ওটাও আগে দিয়ে কেটে নিয়েছে। আপাতত এখন যখন একটা রিল আপলোড হয়েছে তো তারা এই টাকাটা পাঠিয়ে দিয়েছে। আবার যখন 3টে হবে তো সেগুলোও পাঠিয়ে দেবে, তখন হয়ে যাবে পুরো 20,000 টাকা। আর এরই মাঝে না আমাদের হোয়াটসঅ্যাপে একটা ফাইন্যান্স কোম্পানি আসে, মানে লোন কোম্পানি। আর আমিও দেখলাম যে ওই কোম্পানিটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো ভাবলাম যে চলো এদের সাথেও কাজ করা যেতে পারে। আর তারপর না আমি অফলাইন যে কোনো স্টোরি আছে তার সেই ব্র্যান্ডের লোগো ছিলই, তখন আর মনে দ্বিধা হলো না, চলো এদের সাথেও কাজ করি। তারা জিজ্ঞেস করলো আপনি কত টাকা নেবেন? আমি বললাম একটা রিলে 15,000 টাকা। উনি বললো না না আমাদের এত বাজেট নেই, 10,000 টাকায় আমরা করবো। আমি বললাম চলো ডান, ওকে। তো 10,000 টাকায় সেট হয়ে যায়। তো তারপর আমাদের তারা একটা মেল পাঠায়, ওই বেসিক ইনফরমেশন লেখা ছিল যে 10,000 টাকা দেওয়া হবে, একটা রিল দিতে হবে। কিন্তু না সিগনেচার করার অপশন ছিল না। যখনই সিগনেচার করার অপশন ছিল না তখনই বুঝে যাই ওটা ওই বড় কোম্পানিটা না, ওটা একটা এজেন্সি যে ওই বড় কোম্পানিটা এনেছে আমাদের কাছে। এজেন্সির কাজই হচ্ছে এদের কাছে অনেক ব্র্যান্ড থাকে, আর আমাদের মতন ইনফ্লুয়েন্সারকে ধরে তাদের কাছে প্রমোশন করিয়ে কাজ করি না। তো তারপর তারা বলে যে কাজ হয়ে যাওয়ার পর, মানে প্রমোশন হয়ে যাওয়ার পর 7 থেকে 10 দিনের ভিতরে তুমি টাকা পেয়ে যাবে। তো আমিও বললাম যে ঠিক আছে, ওকে। তারপর সেই কথা মতো সে আমাদের একটা স্ক্রিপ্ট পাঠায়, আর আমি কথা মতো সেম টু সেম রিল বানিয়ে ফেলি। তাদের পাঠাই, তারা চেক করে যে হ্যাঁ তুমি আপলোড করতে পারো, আমিও আপলোড করে দিই। তারপর আপলোড করার পর 7 দিন হয়ে যায়, কিন্তু আমরা পেমেন্ট পাইনি। কিন্তু ঠিক 7 দিনের পর 9 দিনে তারা একটা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে গিয়ে সঞ্জয় বেসিক ডিটেলস ব্যাঙ্ক ফিল করে আর টাকা চলে আসে, এই অ্যামাউন্টটা। তারপর ওই এজেন্সিটা না আমার কাছে আবার আসে রিল প্রমোশনের জন্য। তা আমি বললাম ঠিক আছে চলো, আবার 10,000-এর কথা হয়। কিন্তু এবার না ভুল করে ওই এজেন্সিটা ওই কোম্পানিকে যে মেল করে সেই মেলটা আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে সঞ্জয়ের। ও চেক করেছে, ও চেক করেছে যে ভাই ওদের কাছে 14,000 নিচ্ছে আর আমাদের 10,000 দিচ্ছে। তুই কী করে বুঝলি? যে দেখ ভাই এটা হচ্ছে ওই এজেন্সিটা ওই বড় কোম্পানিকে এই মেলটা পাঠিয়েছে, আর সেখানে 14,000 লেগেছিল। আর কিছু মুহূর্তে না ওই মেলটা ডিলিট হয়ে যায়, আর তারপর আমাদের আরেকটা মেল আসে যেখানে আমাদের নাম লেখা ছিল ট্রুল্যান্ড, আর 10,000 টাকা, তারপর একটা রিল বানাতে হবে। কিন্তু ততক্ষণে আমরা যা বোঝার বুঝে যাই। আর এমন না যে আমি যখন 15,000 বলেছিলাম মানে কিছু ভেবেই বলেছিলাম, এমনটা না যে ভাই হাওয়াই বলে দিয়েছিলাম, কারণ আমিও জানি ভাই আমি কতটা চার্জ করতে পারি। তো যাই হোক, খুব একটা আমার কষ্ট লাগেনি, কারণ জানি তারা মিডিল ম্যান, তারা কিছুটা হলেও টাকা খাবে। তারা 4,000 টাকা নিচ্ছে আর আমাকে 10,000 টাকা দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই। তো ওই সেকেন্ড রিলটাও আমি আপলোড করে দিই, আর 15 দিন পর এই অ্যামাউন্টটা ঠিক পাঠিয়ে দিই, 10,000 যেমন কথা হয়েছে। আর এই মাঝেই না ওই প্রোডাক্ট কোম্পানি আমাদের কাছে আবার আসে, কিন্তু খুব তাড়াহুড়ো করে বলে যে আমাদের একটা রিল দরকার, খুব আর্জেন্ট। তো তারা আমাদের স্ক্রিপ্ট পাঠায়, ভিডিও স্যাম্পল পাঠায়, আর আমিও না ভাই সেম টু সেম যেমন বলেছিল আমি সেম টু সেম ভিডিও আপলোড মানে ওনাদের সেন্ড করে দিই, যাতে কি একবারে পাস হয়ে যায়। তারপর তারা একদিন সময় নেয় যেভাবে এডিটে নেয়। আর সেই টাইমটাতে না আমার ব্যবসার ভাই পিক টাইম ছিল, মানে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি। তো তারপর রাতে এসে বাড়িতে আমি দেখি 28টা মিস কল সঞ্জয়ের, আর 9টা আননোন নাম্বার দিয়ে মিস কল। এবার আমি কিছু বুঝতে পারি না, আমি ফোন ধরলাম। সঞ্জয় বললো যে ভাই তুই আগে কোনো কথা বলিস না, তুই হোয়াটসঅ্যাপ অন কর, একটা রিল পাঠিয়েছি, তুই ওটা আপলোড কর, তারপর কথা বলবি। তো আমিও তাড়াহুড়ো রিলটা আপলোড করে দিই, ট্যাগ আর হ্যাশট্যাগ তো দেওয়াই ছিল আমার কাছে। তো তারপরের দিনই আমার কাছে ঠিক এই অ্যামাউন্টে চলে আসে। তারপর না ওই ব্র্যান্ড বা ওই দাদাটা আমার সাথে কোনো কন্ট্যাক্ট আর করেইনি। পরে জানতে পারলাম ওই দাদাটা যখন বিজনেস হোয়াটসঅ্যাপে এসেছিলো না, অনেক তাড়াহুড়ো করে, মানে একদম সকালে এসেছিলো, আর সঞ্জয়কে বলেছে যে রিলটা আপলোড করো, আমি এডিট করে দিলাম, সকাল সকাল আমাকে আপলোড করে দাও। এবার সঞ্জয় আমায় সকালে ফোন করেছে, পাইনি। দুপুরে ফোন করেছে, পাইনি। সন্ধ্যাবেলায় ফোন করেছে, পাইনি। রাতেও পাইনি। আর ওই দাদাটাকে সঞ্জয় সকাল থেকে রাত পর্যন্ত বলে গেছে হ্যাঁ হ্যাঁ এখনই আপলোড হচ্ছে, এখনই আপলোড করছি। আর এই দাদাটা অধৈর্য হয়ে না মানে একদম বিরক্ত হয়ে যায়। তখন সঞ্জয় বলে যে দেখো আমি ওই ছেলেটা না, আমি জাস্ট ওর এই বিজনেস প্রমোশনটা হ্যান্ডেল করি, আমি ওই ছেলেটা না, রিল আপলোড করা আমার হাতে নেই। তখন ওই দাদাটা রেগে মেগে সঞ্জয়কে ভাই অনেক কথা শোনায়, আর ও চুপচাপ শোনে, আর রাগ ভাঙাতে গিয়ে না আমার নাম্বার দিয়ে দেয়। আর এবার বুঝতে পারি যে ওই আননোন নাম্বার দিয়ে যে 9খানা মিস কল এসেছিলো, তাহলে ওই দাদাটা এসেছিলো। এবার যেহেতু আমাদের এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, তো ওই দাদাটা বা ওই কোম্পানিটা আর আমাদের সাথে, আমরা সামনে দিয়ে অ্যাপ্রোচ করেছি, কিন্তু তারপর সেই আমাদের কাছে আর আসেনি, তা আমরাও আর যাইনি। তো একটা সামান্য একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য না আমরা ব্র্যান্ডটা হাতছাড়া করে ফেলি। আর এর মাঝে না আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, ওই দাদাটা যে পার্সেলটা আমাকে পাঠিয়েছিল না, ওখানে 3টে প্রোডাক্ট ছিল।
একটা ক্রিম, একটা তোমার ফেস ওয়াশ আর একটা সিরাম। ভাবো একটা ক্রিমে যদি 3টে রিল বানায় 20,000 টাকা, তাহলে আরেকটাতে আরও 3টে, ওটা 40,000, আর একটা 60,000, মানে ওই প্রোডাক্টটায় টোটাল 60,000 টাকার কাজ ছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারলাম না। আর তারপর যখন মজার বিষয় হচ্ছে ওই প্রোডাক্টটা স্যাম্পলটা আমার কাছে এসেছিলো না, অত দামি প্রোডাক্ট ভাই আমি মাখিনি, কখনো মাখিনি, কারণ দাম ছিল 2,800 টাকা। যে 2,800 টাকা, এই টাকাটা কে দেবে? আমি দেবো? বলে না না তোমায় দিতে হবে। বলে তাহলে ওই যে আপনি আমায় 20,000 টাকা দেবেন, সেখান থেকে আমায় কেটে নেবে? বলে না না তোমাকে এটা আমরা দিচ্ছি, না হলে তুমি ভিডিও বানাবে কী করে? আমি বললাম হ্যাঁ। তখন না মনে মনে একটু হলেও খুশি হয়েছিলাম যে খুব ভালো, যে টাকাও পাচ্ছি আর প্রোডাক্টটাও আমার হয়ে যাচ্ছে। এটাই বলতে কি এই কন্টেন্ট ক্রিয়েশনের একটা সৌন্দর্য। এবার আমি ওই স্কিন কেয়ার প্রোডাক্টের দুখানা প্রমোশন করেছি, 6,500 হয় 13,000 টাকা। আর এজেন্সি যেহেতু আমার কাছে দুখানা রিল প্রমোশন করেছে 10,000 তো 20,000, তো 20,000 ইন্টু 13,000 হয় টোটাল 33,000। তারপর না ওই এজেন্সিটা আমার কাছে আবার একটা রিল প্রমোশনের জন্য আসে, আমি ভাই করে দিই, এবারও 10,000 টাকার কথা হয়। তো তারপর 25 দিন হয়ে গেল না, টাকা পাইনি। এবার সঞ্জয় আমায় ফোন করে বললো যে ভাই তুই দেখ, কারণ আমি অনেক দিন চেয়ে পাগল হয়ে গেছি, এখনও টাকা আসেনি। আমি বললাম তুই আমায় আগে কেন বলিস নি? ও বললো তুই তোর ব্যবসায় ব্যস্ত ছিলি, ফালতু তোকে টেনশন দিতে চাইনি, কিন্তু ভাই আজ 25 দিন হয়ে গেল এখনও পাইনি, তাই তোকে বললাম। তা আমি ফোন লাগাই যে কী হলো ম্যাডাম, যে এখনও টাকা। তো উনি বলে যে আমাদের ফাইন্যান্স যারা ক্লিয়ার করে তারা অ্যাবসেন্ট, তাই আপনাদের মতন বহু ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের টাকা আটকে গেছে। তা আমিও মানবিকতার কাটলাম যে ঠিক আছে, আমরা না হয় আরেকটু দেরি সয়ে নিই, কোনো অসুবিধা নেই। কিন্তু টুইস্ট হচ্ছে এরই মাঝে না সেম ওই এজেন্সির ওই কোম্পানির আমার কাছে আর একটা প্রমোশন আসে, বলে আর একটা প্রমোশন করতে হবে খুব তাড়াহুড়ো। আমি বলি যে কীভাবে, তোমার আগের পেমেন্টই ক্লিয়ার হয়নি, আমি আর একবার কীভাবে বিশ্বাস করবো তোমার? বলছে না না আমি দিয়ে দেবো ওখানে টাকা। আমি বলি ঠিক আছে, কিন্তু আমার শর্ত আছে, এবার আমি 10,000 টাকা নেবো না 8,000 টাকা নেবো, কিন্তু আমার টাকা একদিন লাগবে। উনি বলছে আচ্ছা হয়ে যাবে। ও যখনই বললো না হয়ে যাবে, তখন আমিও অবাক, সঞ্জয় অবাক। কেন? কারণ ওই কোম্পানি সেম, ওর 28 দিন হয়ে গেলে এখনও পেমেন্ট আমায় দিতে পারিনি, আর এ বলছে আমি একদিনে দিয়ে দেবো। তা আমি ভাই জাস্ট কিউরিয়াস ছিলাম যে কীভাবে ও দেবে, ওকে নিজের পকেট দিয়ে দেবে? তো ও 4 নম্বর রিলটাও আমি আপলোড করে দিই, আর তারপর বলি যে টাকা। ও বলে না না ফাইন্যান্স টিম অ্যাবসেন্ট আছে, সেম কথা, তবে 2 দিন পর দিয়ে দেবো। তখন আমার মাথাটা ভাই যে গরম হয়েছে, তখন আমি সঞ্জয়কে ছেড়ে দিই যে ভাই আমি আমার ব্যবসাতে থাকি, আমার মাথা গরম করে লাভ নেই, তোর উপর আমি ছেড়ে দিলাম, তুই যা ইচ্ছা তুই কর, আমি তোকে কিছু বলবো না। তারপর সঞ্জয় ফোন দেয়, ভদ্রতার খাতিরে না ভাই, ও কিছু বলছিল না আমিও কিছু বলছিল না, কিন্তু একটা সীমা থাকে। তো সঞ্জয় ফোন করে রেগে মেগে যা তা বলেছে আর চাই না আপনার টাকা, একটা টাকাও চাই না, আমরা আপনার বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নেব, প্লাস একটা ভিডিও বানাবো যে এতটা খারাপ ম্যানেজমেন্ট কীভাবে হতে পারে। তো এটা বলার পরেই না ভালো করে স্ক্রিনশটটা দেখো, মধ্যরাত্রে 10,000 প্লাস 8,000 এই অ্যামাউন্টে চলে আসে। আর তারপর আমরা বুঝতে পারি যে এমন না যে ওই এজেন্সিটা আমাদের টাকা দিতে চাইছিল না, কিন্তু সত্যি যে এত ফেস্টিভ্যাল এত পুজো পড়ে গেছিলো না, যে টাকা চাইতে অনেক লেট হয়ে গেছে। তো এবার হলো যে আগে 33,000 টাকা আর এবার 18,000 টাকা, দুটো যোগ করে দেওয়া হয়ে 51,000 টাকা। আর এর মাঝে আমি একটা স্টোরি প্রমোশন করেছিলাম, যেহেতু বিজনেস আসলে তাহলে আমি 1,200 টাকা নিতাম, আর যেহেতু যে স্টোরি প্রমোশনটা করেছিলাম সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো 600 টাকা নিয়েছিলাম, তো সেই 600 টাকাও অ্যাড করলে 51,600 টাকা হচ্ছে টোটাল। তো এবার আসা আমি কি বুঝলাম যে ব্র্যান্ড না আমাদের কাছে সরাসরিও আসে, আবার এজেন্সির মাধ্যমেও আসে। সুবিধা কি, যদি ব্র্যান্ড আমাদের কাছে সরাসরি আসে তাহলে একটু ভাই টাকাটা খুব তাড়াতাড়ি পাবে, আর এডিটও না তারাই করে দেয়। আর অসুবিধা হচ্ছে ওই লং টার্ম কাজ করবে বলে একটা রিলে তুমি যতটা চার্জ নেবে সেটাকে অনেক কমিয়ে দেয়, আর উল্টে তারপর ট্যাক্সও কাটে 2%। আর এজেন্সি যদি আসে, সুবিধা হচ্ছে এজেন্সির কাছে ভাই অনেক ব্র্যান্ড থাকে, একই ব্র্যান্ডের অনেক কাজ তোমায় এনে দিতে পারে, বা বিভিন্ন ব্র্যান্ডের কাজও তোমায় এনে দিতে পারে, কিন্তু অসুবিধা হচ্ছে টাকা অনেক লেটে দেয়, তারপর প্লাস তারা টাকা অনেকটা নিজেরা কেটেও খায়, আর তারপর এডিটও তোমায় নিজেই করতে হয়। কিন্তু দুটোরই সুবিধা অসুবিধা আমি তোমায় বলে দিলাম। তারপর প্রমোশন হয়ে গেলে 1 মাস পর তুমি যে লিঙ্কটা বায়োতে লাগিয়েছিল সেটাও রিমুভ করে দিতে পারো, আর তারপর যে অটোমেশনটা করেছিল সেটাও রিমুভ করে দিতে পারো। অটোমেশন কি, এই হয় না যে আমি একটা শাড়ি পরলাম, বা কথার কথা ইনফ্লুয়েন্সারদের দেখো যে এই শাড়িটা যদি তোমার লাগে, এই শাড়িটা তুমি কমেন্টে লেখো, ওই লিঙ্কটা আমি তোমায় পাঠিয়ে দেবো। কোনো ক্রিয়েটার না ভাই এত সময় নেই যে পার্সোনালি কাউকে লিঙ্ক শেয়ার করে ডিএমে। এটা তুমি যখনই শাড়ি লেখো ওই লিঙ্কটা অটোমেটিক তোমার ডিএমে চলে যায়, এটা সেট করে রাখা থাকে, এটাকেই অটোমেশন বলে। ওই অটোমেশনটা 1 মাস হয়ে গেলে বন্ধ করে দিতে হয়, আমি ভাই বন্ধ করে দিয়েছি। আর তারপর বায়োতে যে লিঙ্কটা দেওয়া হয় আগেও বললাম, ওটাও তুমি রিমুভ করে দিতে পারো, কিন্তু না যে প্রমোশন করবে সেই রিলটা রিমুভ বা ডিলিট করতে যাবে না। কেন? কারণ অন্যান্য ব্র্যান্ড যখন তোমার কাছে আসে, এটা তাদের কাছে একটা গ্রিন সিগন্যাল যে এই মানুষটা আগেও ব্র্যান্ডের সাথে কাজ করেছে, আর তারা দেখতে পায় যে তোমার পারফরমেন্স কেমন, তো তারাও একটা ইচ্ছা প্রকাশ করে তোমার সাথে কাজ করার জন্য। তো এবার আসা আসল কথা, এই টাকা দিয়ে আমি কী করলাম? সত্যি তো একটা গভীর প্রশ্ন, কী করলাম, কিন্তু উত্তরটা না আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। अभी मजा आएगा ना भिड़ो बेलीची नागिन निकाली मुन्ना बटोला लागला बेलीची नागिन निकाली मुन्ना बटोला।
হ্যাঁ ঠিক দেখলে, আমি ক্যামেরা নিয়েছি। স্পিচম্যান স্পিডটা একটু লুজ আছে, ঠিক আছে। চলো তাহলে পুরোটা শুরু থেকে বলি। আমার না প্রথম থেকে একটা ক্যামেরা নেওয়ার ইচ্ছে ছিল, যাতে আমি ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট বানাতে পারি। তখন থেকে আমি ক্যামেরা সম্বন্ধে একটু হালকা হালকা জানা শুরু করি, যে তখন না ডিএসএলআর ক্যামেরা খুব চলে, মানে ক্যামেরার ভিতরে ডিএসএলআর একটা নাম আছে প্রচুর। কিন্তু এখন বর্তমানে মিররলেস ক্যামেরা বেশি চলে, যেহেতু টেকনোলজি শিফট করেছে। আর মিররলেস ক্যামেরার ভিতর ফুল ফ্রেম ক্যামেরা আমি দুখানা বেস্ট বেছে রেখেছিলাম, আর দুটোরই সোনি, মানে দুটোই সোনি ক্যামেরা। এক হচ্ছে সোনি ZV-E1, যেটার দাম 2,14,000 টাকা, আর একটা হচ্ছে সোনি FX3A সিনেমা লাইন ক্যামেরা, সেটার দাম ভাই 3,62,000 টাকা। তো আমার ইচ্ছা ছিল এই দুটো থেকেই আমি যে কোনো একটা নেব। তো এটা ভেবেই আমি টাকা জমাতে শুরু করি। আর একটা টাইম, মানে একটা সময় আসার পর না আমার এটা মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমি ক্যামেরাটা নিচ্ছি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিন্তু আমি টাকা ইনকাম করছি না। আর সেই জিনিসের সম্বন্ধে আমি জানি না, মানে আমি ক্যামেরা ব্যবহারই করতে জানি না। আর প্রথমেই একটা ডিভাইসের পিছনে এত টাকা ঢালা, লাখ লাখ টাকা ঢালা, সেটা আমার কাছে বোকামো। এতদিন কিন্তু আমাকে নিজেকে বোকা মনে হয়নি, সেই রাতে আমার মনে হয়েছিল যে ভাই এটা একটা বোকামো। তখন আমার মন বললো যে আপাতত ফোন থেকে ক্যামেরায় সুইচ করার মতো নর্মাল একটা বেসিক ক্যামেরা হলেই হবে, হাইফাই এতটা দরকার নেই স্টার্টিংয়ে। তো আমি দেখলাম যে কোনটা সবথেকে বেস্ট। তো আমি পেলাম সোনি ZV-E10। ভাই দারুণ ক্যামেরা। যারা কোনোদিন মানে ক্যামেরা A to D কিচ্ছু জানে না, তারাও যাতে খুব সহজে এটা ব্যবহার করতে পারে, চালাতে পারে, এটা তাদের জন্যই, মানে বলতে গেলে স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই এই মডেলটা বানানো হয়েছে, সোনি ZV-E10। তো দেখলাম এটার দাম 60,000 টাকা। আর সেখানে সব আছে, মানে ক্যামেরা বডি আছে, লেন্স আছে, চার্জার আছে, ছোট্ট একটা ব্যাগও আছে। কিন্তু যে মাসে এইটা নেওয়ার কথা আমি ভেবেছিলাম, 60,000 টাকা আমি আমার ব্যবসা থেকে বার করেছি, সেই মাসের মধ্যেই মানে 5-6 দিনে, যেহেতু আমি 51,600 টাকা ইনকাম করে ফেলি। আর বাস্তবে 6 দিনে না, কারণ 6 দিন হয়তো আমার কাজ করতে লেগেছে, কিন্তু একটা রিল বানাতে ক ঘন্টা টাইম লাগে, 2 থেকে 4 ঘন্টা, এটাই বাস্তব। তো আগে 60,000 টাকা, আর এবার 51,000 টাকা, তো টোটাল যোগ করে 1,11,000 টাকা। তো এখন এতটা টাকা যখন আমার হাতে ক্যাশ চলে এসছে, তো আমি সোনি ZV-E10 এটা নেওয়ার আর মানে মনে হচ্ছে না যে ভাই এটা তখন আর নেবো। তখন ভাবলাম এর থেকে আরও বেটার অপশান কী আছে। তো আমি পেলাম সেম সোনি ZV-E10, এটারই আপডেট একটা ভার্সন আছে Mark II, সেটা আরও বেটার। আর এটা নেওয়ার কথাই আমি ভাবি। আমি দেখলাম যে অনলাইনে এটার দাম 85,000 টাকা দেখাচ্ছিলো তখন। তা ভাবলাম যে অনলাইন দিয়ে যদি অর্ডার করি, তাহলে সোনির অরিজিনাল ওয়েবসাইট থেকে অর্ডার করি। তো ওখানে গিয়ে দেখি আরও দাম বেশি, 1,05,000 টাকা। তো ভাবলাম ছাড়ো অফলাইনে যাবো। তো অফলাইনে গিয়ে একটা দোকানে পুরো টাকা ক্যাশ দিয়ে, আমি যেহেতু পুরো টাকা ক্যাশ দিয়েছি, তো 82,000 টাকা আমি পেয়ে গেছি সোনি ZV-E10 Mark II। আর তারা না আমাকে একটা ভালো ব্যাগ দিয়েছে, ঠিক এই ব্যাগটা দেখা যাচ্ছে, ট্যাং টুং ট্যাং ট্যাং টুডুম। আর এই ব্যাগটা মানে এত বড় একটা ব্যাগ পেয়ে আমি সত্যি খুব খুশি ছিলাম, কারণ আমি জানতাম যখন আমি অনলাইন রিভিউ দেখছিলাম, অফলাইন জানতাম যে এর সাথে একটা ব্যাগ দেয়, কিন্তু ওটা খুবই ছোটো, নীল রঙের ছোট্ট একটা কালো মতো। কিন্তু এত বড় যে ব্যাগ দেবে সেটা আমি জানতাম না। তারপর তারাই আমায় বলে, যেহেতু স্যার আপনি এত টাকা ক্যাশ দিয়েছেন, তো আমরা আপনাকে খুশি হয়ে দিলাম। আর আমি সত্যি একটু বেশি খুশি হয়েছিলাম, কারণ সেই সময় কালী পুজো ছিল। তো আমি যখন নিয়েছিলাম তখন 82,000 টাকা দাম ছিল, আর কালী পুজোটা পেরিয়ে যাওয়ার পরে 92,000 টাকা দাম পড়ে, মানে 10,000 টাকা আমার সেভ হয়। আর এটা আমি মানি যে তোমার যদি কোনো কিছু নিতে হয়, কালী পুজো দিওয়ালিতে সব থেকে দাম কম থাকে। আর আমি বাড়ি এসে না ক্যামেরাটা চার্জ দেওয়ার কথা ভাবি, তো চার্জে দিতে যাই, কিন্তু না আমি ব্যাগে চার্জারই খুঁজে পাচ্ছি না। তারপরে বুঝলাম ভাই হয়তো চার্জার দিতে ভুলে গেছে। কিন্তু না, যখন আমার সামনে খোলা হচ্ছিল ক্যামেরাটা, তা ওটাকে মানে আমি ওটার সৌন্দর্য বা ওটার লুক কেমন, ওটা কেমনভাবে, ওটা ভাই দেখতে ওখানেই ওটার দিকেই তাকিয়েছিলাম, আর অন্য দিকে আমার চোখই পড়েনি। তো বাড়ি এসে আমি ভাবলাম হয়তো আমি নিয়ে আসতে ভুলে গেছি চার্জার। তারপর দেখছি না যে এটার সাথে চার্জার দেয়ই না। তা বললাম কি ফার্স্ট মডেলটার সাথে চার্জার দেয়, সেকেন্ড মডেল এত দামি সেটা নিলাম, সেখানে কোনো চার্জার দেয়নি। তখন আমি বাড়ি এসে ভাবি যে আমি যে 60,000 টাকা দিয়ে ফার্স্ট মডেলটা না নিয়ে 82,000 টাকা দিয়ে আরও মানে বেশি টাকা দিয়ে আমি সেকেন্ড মডেলটা নিলাম, আপডেট ভার্সনটা নিলাম, সেখানে আমি কী কী এক্সট্রা পেলাম। প্রথম পয়েন্টটা ছিল ব্যাটারি। ওই ফার্স্ট মডেলের ব্যাটারিটা অনেক কম, আর সেকেন্ড এটা ব্যাটারি যেহেতু অনেক বড়, তো ব্যাটারি টাইমটা অনেক বড়। সেকেন্ড হচ্ছে টাচ স্ক্রিন, এটার জন্য আমি সবথেকে বেশি বেনিফিট পেয়েছি, কারণ প্রথম না কোন বোতামে কী হয় কিছুই বুঝতে পারছি না, হাতও কাঁপছিল যে, কিন্তু টাচ স্ক্রিন হওয়ার ছিল যেহেতু আমার শিখতে এটা খুব তাড়াতাড়ি টাইম লেগেছে, টাইম লাগেনি।
টাচ স্ক্রিনের হয়তো সুবিধা হয়েছে, আমি ওখান থেকেই উপর থেকেই বুঝে গেছি। আর যেহেতু বোতাম বুঝতে পারছিলাম যে কোথায় কী কী দেবো না দেবো, তো টাচ স্ক্রিনটা আমার প্রচুর হেল্প করেছে। আর 3 হচ্ছে এটা হচ্ছে 10 বিট কালার এই ক্যামেরাটা, আর ফার্স্ট মডেলে 8 বিট কালার। তফাৎ বলে দিচ্ছি, 8 বিট কালারে 16 মিলিয়ন কালার তৈরি করতে পারে, মানে 1,60,00,000। আর 10 বিট যেহেতু আমারটাই করে 1 বিলিয়ন, মানে 100 কোটি। তার মানে বোঝো কোথায় 1 কোটি আর কোথায় 100 কোটি, তফাৎ বুঝতে পারছো? নেচারে যখন এটা নিয়ে আমি বেরাবো তখন বোঝা যাবে যে ভাই এই জিনিসটা কি। আর 4 নম্বর হচ্ছে ভাই এটা সোনিরই ক্রিয়েটার অ্যাপ, বললাম না যেহেতু ক্রিয়েটারদের জন্য স্পেশালি বানানো হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। তো আমাদের একটা অ্যাপ আছে, মানে ক্রিয়েটার্স অ্যাপ সোনি কোম্পানিরই। তো ওই অ্যাপটাতে এখানে দিয়ে আমি যত ছবি তুলি ভিডিও করি, তো ওগুলো ওই অ্যাপটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করি, জাস্ট ওখান থেকে ছবি আর এগুলো ছবি বা ভিডিও সিলেক্ট করি আর ইম্পোর্ট করে ডাইরেক্ট আমার গ্যালারিতে চলে গেলো, না কোনো কোড লাগলো না কিছু, অমুক সমুক। ভাই আমি বলছি ভাই বিন্দাস, ব্যাটারি বড় পেলাম, টাচ স্ক্রিন পেলাম, 10 বিট কালার পেলাম, আর এমন একটা অ্যাপ পেলাম যেখানে আমার কোনো কোড ছাড়াই ভাই ইজিলি আমার কাছে আমার ফোনে সেগুলো চলে আসছে। তো আমি খুশি ছিলাম যে এখানে যদি আমার টাকা বেশিও যায় যাক, আমার মনে আর কোনো দুঃখ ছিল না। আর একটা কথা বলি, যদি আমি সোশ্যাল মিডিয়া থেকে মানে টাকা ইনকাম না করতাম, তাহলে কিন্তু আমি ফার্স্ট মডেলটাই নিতাম। যেহেতু আমি টাকা ইনকাম করি সোশ্যাল মিডিয়াতে, তো আমি এটা নিলাম। এটার আপডেটেড ভার্সনটা সোনি ZV-E10 Mark II। এবার একটা মজার কথা বলি, আমি যে ক্যামেরা নিতে চেয়েছিলাম, যে দুটো বেস্ট বেছে রেখেছিলাম, সোনি ZV-E1 আর FX3A, আর আমি যেটা নিয়েছি সোনি ZV-E10 Mark II আর সোনি ZV-E1, সেম টু সেম। ভাই আমি বাড়ি এসে দেখছি না, পুরো একই দেখতে, সেম টু সেম, উপর দিয়ে কোনো তফাৎ নেই। তফাৎটা কোথায়? সেন্সারে, ওটা ফুল ফ্রেম ক্যামেরা আর আমারটা একটু ক্রপ, মানে APS-C ক্যামেরা বলে। তার মানে ভাবো ফুল ফ্রেম মানে একটু বড়, সেটা কিন্তু ভাই দূর থেকে 3 লাখ টাকা দাম। আর একটু ছোট সেন্সারটা, সেটার দাম 1 লাখের কত নিচে। তা আর একটা কথা বলি, এই যে অনেকে ফোনের সাথে ক্যামেরা তুলনা করে না, কোনোদিনও আসে না, কোনোদিনও কম্পেয়ার হয় না। কারণ ক্যামেরা বানানোই হয়েছে দুখানা কাজের জন্য, ফটো আর ভিডিও। তো এটা বিস্ট মনস্টার এই কাজের জন্যই বানানো হয়েছে। আর যদি কথা বলি মোবাইলের, সেখানে ভাই তুমি গেম খেলো, ভিডিও দেখো, ভিডিও বানাও, টর্চ আছে, ক্যালকুলেটার আছে, ভাই মাল্টিপল জিনিস। আর যারা এই সেন্সারের বিষয়টা বোঝে না, ক্যামেরার সেন্সার যা বড়, চাইলেও ফোনে আসবে না। তাই যারা এই সেন্সার বিষয়টা বোঝে, তাই কখনো এটা তুলনা করে না, ক্যামেরার জায়গায়, ফোনের জায়গায়। আর যেহেতু আমারটা APS-C ক্যামেরা, মানে ক্রপ সেন্সার, তো দামটা যেহেতু অনেক কম ছিল, আর আমি না নিয়েছিলাম, আমার মনে আর কোনো রিগ্রেট ছিল না যে ঠিক আছে, আমি মনে মনে ভালোভাবে বলেছি যে এটা নিয়েছি, এটা বেস্ট, এটা দিয়ে শিখি, জানি, এক্সপার্ট হই, তারপর যদি আমার দরকার পড়ে তখন ভাই বেশি দাম নিয়ে একটা ফুল ফ্রেম ক্যামেরাও নিয়ে নেব, কী আছে। এবার শুধু খরচাগুলো তোমায় বলছি, তুমি শুধু একটু হিসাব করো। 82,000 টাকার ক্যামেরা, তারপর যখন ভাবলাম যে কোয়ালিটি যখন এত বেস্ট ভিডিওর, তো অডিওরও কোয়ালিটি বেস্ট হওয়া দরকার। তো আমি দেখলাম এই যে তুমি এখানে এটা দেখছো, আমি না প্রথম যখন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের দেখতাম, আমি ভাবতাম হয়তো এটা কোনো জামার লোগো, মানে এই কোম্পানিটা হয়তো কোনো জামা গেঞ্জি এগুলো বানায়। তো কখনো দেখতাম এখানে, কখনো এখানে, তখন বুঝতাম না যেটা কি। তখন দেখলাম যেটা মাইক, যেহেতু ব্লুটুথ আর অনেক ছোটো না, তাই দামটাও অনেক বেশি, 12,500। তো এটা নিই আমি জানি যেটা সমস্ত বড় ক্রিয়েটাররাও ব্যবহার করে, আর আমি নিজে ইউজ করে দেখলাম ভাই দারুণ। আর তারপর 3,000 টাকার একটা ক্যামেরা স্ট্যান্ড, তারপর 1100 টাকার একটা ফোন চার্জার অরিজিনাল শাওমির। আর আমি না ম্যানুয়ালটা ফেলে দিতে যাচ্ছিলাম, ওই ম্যানুয়ালটা পড়েই জানতে পারলাম যে ওখানে কত ওয়ার্ডের চার্জার আমার নিয়ে আসতে হবে, যেটা আমার ক্যামেরার সাথে শ্যুট করে। অনেকে ম্যানুয়াল ফেলে দেয়, কিন্তু ভাগ্যিস ভাই ম্যানুয়ালটা আমি ফেলিনি, ম্যানুয়ালি লেখা ছিল ওই চার্জারটা। আর তারপর 20,000 টাকা দিয়ে আমি আমার দিদিকে একটা ফোন দিই, যেহেতু অনলাইন ফার্স্ট ইনকাম। তারপর 28,000 টাকা দিন একটা সিগমার প্রাইম লেন্স নিই। এবার এই লেন্সটা নেওয়া না আমার এত তাড়াতাড়ি ইচ্ছে ছিল না, আমি জানতাম আমার লেন্স একটা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি লাগবে আমি জানতাম না। কারণ যখন আমি কিট লেন্সের সাথে ব্যবহার করলাম, এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, এটা কিট লেন্সই, এমন না যে খুব খারাপ না ভাই, এখানে লাইটিং সোর্স আছে, এমন কিছু আমি জানি। কিট লেন্স যথেষ্ট ভালো, মানে এটার এই ক্যামেরার সাথে যেটা দেয় সেটাকে কিট লেন্স বলে, ছোট্ট একটা, এটা ভালো। কিন্তু এটা যে কোয়ালিটি দেখলাম, ওটার সাথে আমার ফোনের যে ক্যামেরা কোয়ালিটি সেম। তখন বললাম যে ভাই এত টাকা দিয়ে নিলাম, এটা তো সেরকম কোয়ালিটি মনে হচ্ছে না। তারপর যখন ওই লেন্সটা আমি অ্যাকচুয়ালি ইউজ করলাম সিগমার, তখন যে কোয়ালিটিটা আসলো না, তখন দেখে মনে হলো যে ভাই এটা একটা অ্যাকচুয়াল, মানে এটাই কোয়ালিটি, এটাই সেই কোয়ালিটি যেটা আমি দেখতে চেয়েছিলাম। তো ভাই কিট লেন্স ঠিক আছে, কিন্তু যখনই তুমি ক্যামেরা নেবে তো ভাববে আমাকে একটা প্রাইম লেন্স বা ভালো লেন্সের উপর ইনভেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর 9,000 টাকা খরচা করলাম আমার পেছনের ব্যাকগ্রাউন্ড আর লাইটিংয়ের উপর, যেটা তুমি দেখতেই পাচ্ছ। মাছিটা উড়ে গেল। তো টোটাল কিছু মাসের মধ্যে 1,55,000 টাকা আমি খরচা করে ফেলি। এটা তো আমার কাছে নোট ডাউন আছে, আমার এরকম আরও ছোটো খরচা ছিল যেগুলো আমি ইনক্লুডিং করিই নি।
তো 1,55,000 টাকা এই যে খরচাটা না আমি খরচা বলবো না, কারণ এটা আমি ইনভেস্টমেন্ট বলি। আর ইনভেস্টমেন্টে কী হয়, মনে একটা শান্তি থাকে, যত হাত দিয়ে টাকা বেরাক মনে আনন্দই থাকে, কারণ ইনভেস্টমেন্ট। আর আমার কাছে না একটা ল্যাপটপ আছে, যেটা আমি কলেজ টাইমে কিনেছিলাম, সে 4 বছর আগে। ওটা না আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আজ পর্যন্ত কাজে লাগেনি, খুব একটা তো লাগেনি, শুধু ওই হয়তো কোনো কন্টেন্ট আপলোড করতেই কাজে লেগেছে, এর বেশি না। তো ওটার দাম 60,000 টাকা। তো এখনকার 1,55,000 টাকা, আর ওই 60,000 টাকাও যদি জুড়ি তো 2,15,000 টাকা আমার কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে ইনভেস্টমেন্ট বলতে পারো, বা খরচা হয়েছে। এবার একটা দামি কথা বলি, এক নিমেষের জন্য না তুমি সব সাইডে রাখো, ক্যামেরা ভালো, মাছি সে না মশা কী যে গেল। এবার একটা দামি কথা বলি, এক নিমেষের জন্য না তুমি সব কিছু সাইডে রাখো, ভালো ক্যামেরা, লেন্স, মাইক, অমুক সমুক, এগুলো না আমার আজ থেকে হেল্প করা শুরু করবে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। কিন্তু এতদিন যে একা লড়েছে, যে যার জন্য ইউটিউবে 4,000 সাবস্ক্রাইবার, ফেসবুকে 100 লোক আমায় চেনে, আর ইনস্টাগ্রামে 70,000-এরও বেশি মানুষ আমায় চেনে, ভালোবাসে, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে Xiaomi 11 Lite NE 5G এই অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এই ফোনটা না 3 বছর হয়ে গেছে, কিন্তু যদি আমি এর কভারটা খুলে দিই তো এখনও নতুনের মতো চকচক করে। কেন বলো তো? কারণ যে জিনিসটা আমি ভালোবাসি সেই জিনিসটা আমি অনেক যত্নে রাখি। ঠিক সেম 4 বছর হয়ে গেছে এই ল্যাপটপটা আমার, এটাও একদম নতুনের মতো চকচক করে। কেন? সেম, আমি যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা অনেক যত্নে রাখি, তোমাদের মতো। অন হয়ে গেছে। কী বলো তো, এটা আবার রিমোট হিসেবেও কাজ করে ভাই, ক্রিয়েটার অ্যাপটা দারুণ। এখান থেকে আমি অনও করতে পারি, অফও করতে পারি, মোবাইল থেকে সব সেটিংও আমি এখান থেকেও ঘাটতে পারি, আমার এত দূর যেতে হয় না ভাই। কন্টেন্ট ক্রিয়েটার জন্য ভাই আমি বলে বোঝাতে পারবো না যে কত ভালো এই Sony ZV E10 1টাও আর 2টাও। এখন তোমার বাজেট যেমন, তুমি যদি কোনো দিনও নাও, আমি ভাই সবসময় এটাই রেকমেন্ড করবো। আমার তো ভাই দারুণ লাগলো। কে ছিল সব কিছু, হ্যাঁ। আর এতদিন ভিডিও কেন দিনই বলতে পারো যে সব কিছু ছেড়ে চলে গেছিলাম। তো কী করছিলাম দেখো, আমাদের সুপুরির ব্যবসা আছে, আর এই বছর না আগের বারের তুলনায় সব থেকে বেশি চাপ ছিল, আর যত বেশি চাপ তত বেশি টাকা, এটা আমি জানি। তো আমি কালী পুজোতে সমস্ত ডিভাইস কিনে আলমারিতে লক করে রাখি, আর তারপর কিছু মাস যাওয়ার পরে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা স্টপ করি, আর পুরোপুরিভাবে নিজেদের ব্যবসা ঢুকে যাই, আর সেখানে সমস্ত কিছু গুছিয়ে। তারপর আমি ক্যামেরাটাকে বার করি, আর তার প্রতিটা ফাংশন বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আর এরই মাঝে না আমি নিজের একটা বই লিখে ফেলি, সেটাকে ইবুকেও কনভার্ট করে ফেলি, যার নাম একা। আর এই বইটা আমি এই ভেবেই লিখি, মানে উদ্দেশ্য এটাই ছিল যে আমি তোমায় এমন একটা বই উপহার দিই যেখানে বাস্তব জগতের সব শিক্ষা একসাথে থাকে। আর এই বইটা যখন তুমি কিনে পড়বে, আশা করছি আমার সাথে কথা বলার আর কোনো দরকার নেই, কারণ ওই বইটাতে আমি সমস্ত কিছু লিখে রেখেছি, যা একটা একা ছেলে বা মেয়েকে একা চলার সবথেকে বড় সঙ্গী আর সাহস হয়ে উঠবে। আর যখন এই বুকটা পুরো তৈরি হয়ে যাবে আমি তোমায় জানিয়ে দেবো। তো ব্যাস এটাই। ব্যবসায় ব্যস্ত ছিলাম, ভালো টাকা ইনকাম করলাম, যে ডিভাইসটা নিয়েছিলাম ক্যামেরাটা, তার প্রতিটা পার্ট শিখলাম, জানলাম, বুঝলাম, নিজের একটা বই লিখলাম, আর আগের থেকেও একদম বেশি কনফিডেন্স নিয়ে তোমার সামনে উপস্থিত হলাম। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও, ফিরায়ও না। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। আর আমি বলে বোঝাতে পারবো না যে মানুষ এই যখন আমি তো ভেবেছিলাম যে ঠিক আছে চলো কী আছে, কন্টেন্ট ক্রিয়েটার এরকম তো মাঝে মাঝে গ্যাপ নেই, কিন্তু মানুষের যেরকম আবেগ আমি ডিএমে দেখেছি, তাদের SMS, তো তখন মনে হলো যে ভাই ধন্যবাদ শব্দটা অনেক ছোট হয়ে যাবে বলাটা। অবশ্যই যেটা আমি যখন কাজে সেই জিনিসগুলো করতে পারবো যেগুলো আমি ভেবেছি, তো তখন আমারও আশা অনেক পূর্ণ হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আমার অপেক্ষায় এতদিন থাকার জন্য। অটো করা আছে না, অ্যাপারচার বাড়ি আজ স্ক্রিপ্ট পাঠায়। হ্যাঁ অন আছে, অনটা আছে, অনটা অফ কর।
পজ কর। ও হ্যাঁ, আর একটা এপোকাডো বান্ডিল আছে। ও হ্যাঁ,